আজকের গুরুত্বপূর্ণ আলোচনার ক্লাসে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের ভাষা পর্বের অন্তর্গত ধ্বনি তত্ত্ব বিষয়ক আলোচনা নিয়ে। আজকের এই আলোচনা প্রথমেই দেখে নাও, যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো তারা প্রথমেই দেখে নাও তোমাদের এই ধ্বনি তত্ত্বের মধ্যে কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে। পূর্বে দেওয়া নোটিফিকেশনের সঙ্গে বর্তমান কিছু তফাৎ তো আছে। আগে দেখে নাও সিলেবাস কি। প্রথমেই ধ্বনি তথ্য বিষয়ে যেটা জানতে হবে, ধ্বনি তত্ত্ব আসলে কি বা ধ্বনি কাকে বলে। এই ধ্বনি তত্ত্ব আলোচনার বিষয় সম্পর্কিত আলোচনা আছে। ভাষা বিজ্ঞানের দুটি শাখায় এই ধ্বনি তত্ত্বের আলোচনা আছে, সে সম্পর্কিত আলোচনা আছে। এবং খুব গুরুত্বপূর্ণ অধ্যায় ধ্বনি মূল এবং সহধ্বনি সম্পর্কিত আলোচনা। এই পর্বের বেশ কয়েকটি আলোচনা আছে। ধ্বনি মূল এবং সহধ্বনি সম্পর্কিত ধারণা যেমন আছে, তেমনি ধ্বনি মূল ও সহধ্বনির সম্পর্ক সম্পর্কেও আলোচনা আছে। এই ধ্বনি মূল কি করে শনাক্ত করা যায় সে সম্পর্কিত আলোচনা আছে। এছাড়া ধ্বনি মূলের অবস্থান ও সমাবেশ এ বিষয় সংক্রান্ত আলোচনা আছে, এবং অবশ্যই যুক্ত ধ্বনি এবং গুচ্ছধ্বনি সংক্রান্ত আলোচনা এবং অবিভাজ্য ধ্বনি, বিশেষ করে শাসাকার, দৈর্ঘ্য, জ্যোতি এবং সুরতরঙ্গ। এবং এরপরও আলোচনা আছে বিভাজ্য ধ্বনি অর্থাৎ স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। এই হচ্ছে তোমাদের সিলেবাস। আজ প্রত্যেকটি বিষয় খুব সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম থেকে শেষ অবধি আলোচনা মন দিয়ে শুনতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের কি করতে হবে। আলোচনার পূর্বে যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, কারণ দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ের প্রত্যেকটি পর্বের আলোচনা এবং তার সেই সম্পর্কিত প্রশ্নপত্র পূর্বে কিছু করেছি, আর বাকি থাকা আলোচনা খুব শীঘ্রই নিয়ে আসবো। আর যদি ভিডিও শেষে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলে আসছি সরাসরি ধ্বনি তত্ত্ব সম্পর্কিত বিষয়ে। প্রথমেই আমরা জেনে নেব যে ধ্বনি কি। ধ্বনি হচ্ছে বা এই ধ্বনি তত্ত্বের আলোচনায় ধ্বনি আমরা কাকে বলছি। আমাদের বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজই ধ্বনি। তাহলে অন্য কোনো আওয়াজকে আমরা কি ধ্বনি বলতে পারি না? অন্য কোনো আওয়াজকে আমরা ধ্বনি বলতে পারি না, এবং অন্য কোনো যে কোনো ধরনের আওয়াজ কিন্তু এই ধ্বনি তত্ত্বের আলোচনায় গ্রাহ্য হয় না। এবং ধ্বনি তত্ত্বের আলোচনার পূর্বে যে বিষয়গুলি জেনে নিতে হবে সেটা কিন্তু খুব মন দিয়ে জেনে নেবে, একেবারে ভিডিও স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হবে। প্রথমত আসছি খণ্ডধ্বনি বা বিভাজ্য ধ্বনি। এক্ষেত্রে ধ্বনি এবং বর্ণের কিন্তু তফাৎ তৈরি হয়। আমরা মুখে একরকম বলি আর লেখার ক্ষেত্রে কিন্তু অন্যরকম লিখে দিই। আমরা মুখে বলি 500 টাকা, কিন্তু আমরা লেখার সময় লিখি 500 টাকা। অর্থাৎ যখন আমরা লিখি তখন কিন্তু লিখি 5 পয়চন্দ্রবিন্দুর আকার চ, আর যখন আমরা মুখে বলি তখন কিন্তু হয়ে যায় 500 টাকা। চটা কিন্তু তালবস্যা হয়ে যায়। এখানে কিন্তু একটি প্রভেদ দেখা যায়। আরেকটা জিনিস মাথায় রাখবে, বাগধ্বনির কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। কেমন? আমি কি বলছি? কথা। এই কথা শব্দটি যদি আমি ভাঙি তাহলে ক যুক্ত থ যুক্ত আ, তাহলে এই ক বা থ বা আ এর কি নিজস্ব কোনো অর্থ আছে? না, এর নিজস্ব কোনো অর্থ নেই। এটা খেয়াল রাখতে হবে। এবং আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ধ্বনি এবং বর্ণের যে সম্পর্ক তা কিন্তু খুব সহজ নয়, খুবই জটিল। কেমন? একটু ভালো করে বুঝে নেবে বিষয়টা, যে ধ্বনি বর্ণের সম্পর্ক কিন্তু সব সময় জটিল। আমরা মুখে বলি স, কিন্তু লেখার ক্ষেত্রে ব্যবহার করি তালবস্য, মূর্ধন্য ষ এবং দন্তস্ব। আবার কোনো কোনো ক্ষেত্রে আমরা যখন মুখে উচ্চারণ করি অ দিয়ে উচ্চারণ হয়, যেমন বলি অতি, কিন্তু লেখার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে ও দিয়ে লিখে দিই অতি। আবার নতুন দন্তান্ন তৈরস্য দন্তান্ন, আমরা লেখার ক্ষেত্রে লিখে দিই দন্তান্নই ওকার। সুতরাং অ
মুখে উচ্চারণ করি কিন্তু লেখার ক্ষেত্রে ও হয়ে যায়। সুতরাং ধ্বনি এই বর্ণের যে সম্পর্ক তা কিন্তু সবসময় জটিল। আবারও মনে করিয়ে দিচ্ছি, ধ্বনিতত্ত্ব আলোচনার পূর্বে এই বিষয় তিনটিকে মাথায় রেখেই কিন্তু ধ্বনিতত্ত্বের আলোচনায় প্রবেশ করতে হবে। আবারও বলে দিচ্ছি, খণ্ডধ্বনি বা বিভাজ্য ধ্বনি, যেহেতু ধ্বনিতত্ত্বের আলোচনায় বাকধ্বনির যে গুরুত্ব বেশি, অর্থাৎ মুখে কথা বলছি, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজ, সেই ধ্বনিরই কিন্তু গুরুত্ব বেশি। আর একটা কথা মাথায় রাখতে হবে, বাকধ্বনির কিন্তু নিজস্ব কোনো অর্থ নেই। এবং 3 নম্বর পয়েন্ট হিসাবে মনে রাখতে হবে যে ধ্বনি এবং বর্ণের যে সম্পর্ক তা কিন্তু সব সময় জটিল। এবার চলে আসবো ভাষা বিজ্ঞানের বাকধ্বনির আলোচনা। হ্যাঁ, ভাষা বিজ্ঞানের দুটি শাখায় বাকধ্বনির আলোচনা আছে। একটি হচ্ছে ধ্বনি বিজ্ঞানে, দ্বিতীয়টি হচ্ছে ধ্বনি তত্ত্বে। এখন ধ্বনি বিজ্ঞান কি এবং ধ্বনি তত্ত্ব কি? ধ্বনি বিজ্ঞান কিন্তু ধ্বনির বা বাকধ্বনির উচ্চারণ সংক্রান্ত বিষয় আলোচনা করে। একটি উদাহরণ দেওয়া যাক, যদি ধরি পধ্বনিমূল। পধ্বনিমূল এর যেমন সঘোষ ধ্বনি, অল্পপ্রাণ ধ্বনি বা ওষ্ঠধ্বনি। ঠিক ধ্বনিতত্ত্ব কিন্তু কোন ধ্বনির ব্যবহারিক চরিত্র কিন্তু নির্ণয় করে বা ব্যবহারিক চরিত্র সম্পর্কে আলোচনা করে। এখানে ব্যবহারিক চরিত্র বলতে কোথায় উচ্চারিত হচ্ছে, শব্দের আদি না শব্দের মধ্য না শব্দের অন্ত, সেটাই কিন্তু দেখানো হয়। অর্থাৎ ধ্বনি বিজ্ঞানের ক্ষেত্রে সেই পধ্বনি আমরা দেখেছিলাম বা পধ্বনিমূল আমরা দেখেছিলাম, সঘোষ, অল্পপ্রাণ বা ওষ্ঠধ্বনি। কিন্তু ধ্বনিতত্ত্বের ক্ষেত্রে পধ্বনিমূল শব্দের আদি, মধ্য না শব্দের অন্তে উচ্চারিত হবে, সেটাই কিন্তু দেখানো হবে। এবার আসবো ধ্বনিমূল ও সহধ্বনি সম্পর্কিত আলোচনায়। ধ্বনিতত্ত্বের যেসব ধ্বনি আমরা উচ্চারণ করি বা যেসব ধ্বনি উচ্চারিত হয় তা কিন্তু দুটি ভূমিকা পালন করে। 1 নম্বর হচ্ছে ধ্বনিমূল, না হলে কিন্তু সহধ্বনি। এবার একটু এই ধ্বনিমূল কি এবং সহধ্বনি কি সেটাই একটু বোঝানোর চেষ্টা করছি। একটি উদাহরণ দিই। আমরা যখন লঙ্কা উচ্চারণ করি, লঙ্কার ক্ষেত্রে ল থাকবে, বা উল্টো উচ্চারণ করব তার ক্ষেত্রেও ল থাকবে, বা আলতো উচ্চারণ করব তার ক্ষেত্রেও ল থাকবে। এখন লঙ্কা যখন উচ্চারণ করছি সেইখানে ল, এই ল কিন্তু লঙ্কা যখন উচ্চারণ করছি এই ল কিন্তু সহধ্বনি। এই ল সহধ্বনি, উল্টোর ল সহধ্বনি, আলতোর ল, প্রত্যেকটি কিন্তু সহধ্বনি। 3টে ভূমিকা পালন করবে, আমি অবশ্যই বলবো। কিন্তু এরা কিন্তু ওই ল ধ্বনিমূল পরিবারের কিন্তু সদস্য। আচ্ছা, সেটা আমি অবশ্যই আলোচনা করব। তাই লঙ্কার ক্ষেত্রে ল যখন উচ্চারিত হচ্ছে বা উচ্চারণ করছি, এই ল উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা দন্ত মূলে কিন্তু স্পর্শ করছে। আবার উল্টো যখন উচ্চারণ করছি, উল্টো উচ্চারণ করার সময় সেই ল কিন্তু মূর্ধা স্পর্শ করছে, অর্থাৎ ট বর্গের উচ্চারণ স্থান মূর্ধা স্পর্শ করছে। এবং আলতো যখন উচ্চারণ করছি তখন এই ল উচ্চারণ করার সময় আমাদের দন্তে কিন্তু স্পর্শ করছে। সুতরাং ল ধ্বনিমূলের এই সহধ্বনি 3টে ভূমিকা পালন করছে। অর্থাৎ ল কিন্তু মূল ধ্বনিমূল বা স্বনিম বা মূলধ্বনি, কিন্তু সহধ্বনি হচ্ছে লঙ্কার ল, উল্টোর ল, আলতোর ল। 3টে কিন্তু আলাদা আলাদা ভূমিকা পালন করছে এবং উচ্চারণের স্থানই কিন্তু আলাদা। এরা একই পরিবারের সদস্য অবশ্যই। এবার আলোচনা করব ধ্বনিমূল ও সহধ্বনির সম্পর্ক। এই ধ্বনিমূল এবং সহধ্বনির সম্পর্ককে 3টি ভাগে ভাগ করে কিন্তু দেখানো আছে। প্রথমত, ধ্বনিমূল কিন্তু একটি পরিবার আর সহধ্বনি হচ্ছে সেই পরিবারের সদস্য, এবং এই একই পরিবারের সদস্যরা দুটি ভূমিকা কিন্তু পালন করবে। এরা উচ্চারণগতভাবে কিন্তু এদের সাদৃশ্য থাকবে। একটু উদাহরণ দেওয়া যাক। লঙ্কার ক্ষেত্রে ল উচ্চারণ করেছিলাম, সেখানে দন্তমূলে কিন্তু স্পর্শ করছিল, বা উল্টোর ক্ষেত্রে ল উচ্চারণ হয়েছিল, সেটা কিন্তু মূর্ধায় স্পর্শ করছিল। অন্য ভূমিকা পালন করলেও এদের কিন্তু উচ্চারণগতভাবে এরা কিন্তু ল, আর একটির বদলে অন্যটি কিন্তু উচ্চারিত হবে না। সুতরাং লয়ের জায়গায় কিন্তু দন্তান্ন বা ম এমনটা কিন্তু উচ্চারিত হবে না। এবং সম্পর্কের দ্বিতীয় ধাপ, ধ্বনিমূল একটি কল্পনা মাত্র। আমরা ল ধ্বনি পরিবার দেখেছিলাম বা ধ্বনিমূল দেখেছিলাম, সেটি কিন্তু একটি কল্পনা মাত্র।
আর সেই কল্পনার বাস্তব রূপ দেয় কিন্তু সহধ্বনি। সেখানে লঙ্কার ক্ষেত্রে ল বা উল্টোর ক্ষেত্রে ল বা আলতোর ক্ষেত্রে ল, এই সহধ্বনিগুলো কিন্তু এই ধ্বনিমূলের বাস্তবে রূপদান করেছিল। আরেকটি জিনিস 3 নম্বর, ধ্বনিমূল কিন্তু অর্থের পার্থক্য করতে পারে, সহধ্বনি কিন্তু অর্থের পার্থক্য করতে পারে না। লঙ্কার ক্ষেত্রে ল না দিয়ে আমি যদি ল এর স্থানে অন্য একটি বর্ণ বসিয়ে দিই তাহলে কিন্তু অর্থগতভাবে পরিবর্তন, পুরোটাই পরিবর্তন হবে। সুতরাং খুব খেয়াল করে রাখতে হবে ধ্বনিমূল এবং সহধ্বনি। ধ্বনিমূল হচ্ছে একটি ধ্বনি পরিবার, সহধ্বনি হচ্ছে সেই পরিবারের সদস্য। এরা কিন্তু উচ্চারণগতভাবে এদের মধ্যে সাদৃশ্য থাকবে এবং একটির পরিবর্তে অন্যটি কিন্তু উচ্চারিত হবে না, এবং ধ্বনিমূল একটি কল্পনা মাত্র। ধ্বনিমূল কিন্তু অর্থের পার্থক্য তৈরি করতে পারে। এবার আসবো ধ্বনিমূল এবং সহধ্বনি, এদের শনাক্তকরণ কিভাবে আমরা চিনব। এই চেনার উপায় হিসেবে 3টি পদ্ধতি কিন্তু আছে। প্রথম পদ্ধতি হচ্ছে ন্যূনতম শব্দজোড়। নাম শুনে আমরা বুঝতে পারছি ন্যূনতম শব্দজোড়, জোড়া জোড়া শব্দ। আমি একটু আগে উদাহরণ দিই, একটি শব্দ, দুটো শব্দ একসঙ্গেই বলতে হবে। নরম আর গরম, তফাৎ কি? একটি শব্দ দন্তান্ন রম, অন্যটি গরম, দন্তান্নর জায়গায় গ বসালাম, তাহলে দন্তান্ন জায়গায় ন্যূনতম শব্দ কিন্তু পরিবর্তন করলাম, কিন্তু অর্থগতভাবে পুরো কিন্তু পরিবর্তন হয়ে গেল। সুতরাং একই জাতীয় দুটি শব্দের মধ্যে বা একই ভাষার অন্তর্গত দুটি শব্দের মধ্যে ন্যূনতম শব্দ পরিবর্তন করা হবে, কিন্তু অর্থগতভাবে পুরোটাই বদলে যাবে। একেই বলা হয় ন্যূনতম শব্দযোগ। আরেকটি উদাহরণ আছে পরিপূরক অবস্থান। একটু উদাহরণ দেবো আগে, পরে প্রথমে লঙ্কা। লঙ্কার ক্ষেত্রে আমরা ল উচ্চারণ করেছিলাম, সেখানে কিন্তু ল দন্তমূলে স্পর্শ করেছিল বা আমাদের জিহ্বা দন্তমূলে স্পর্শ করেছিল। আবার উল্টোর ক্ষেত্রে যখন ল উচ্চারণ করেছিলাম তখন এই ল উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা মূর্ধায় স্পর্শ করেছিল। তো যতই লঙ্কার ল এবং উল্টোর ল উচ্চারণের স্থান অনুযায়ী আলাদা, কিন্তু এরা কিন্তু একে অন্যের পরিপূরক এবং অবশ্যই ল। 3 নম্বর পয়েন্ট হিসেবে মুক্ত বৈচিত্র্য। আগে উদাহরণ দেবো গয়াকার র, গাঢ় আর গাঢ়, গয়াকার ডয় শূন্য র এবং গয়াকার ঢয় শূন্য র। আপাত দৃষ্টিতে দেখলে মনে হচ্ছে যেন ন্যূনতম শব্দজোড়, কিন্তু এক্ষেত্রে ন্যূনতম পার্থক্য অবশ্যই আছে, কিন্তু অর্থগতভাবে কিন্তু কোনো পার্থক্য নেই। সুতরাং গাঢ় বললে আমরা যা বুঝি, গাঢ় বললে আমরাও তাই বুঝি। সুতরাং একেই বলা হয় মুক্ত বৈচিত্র্য। এবার আসছি ধ্বনিমূলের অবস্থান ও সমাবেশ। ধ্বনিমূলের অবস্থান বলতে বোঝায় কোন ধ্বনি কোথায় উচ্চারণ হয়। কোথায় বলতে শব্দের আদি, মধ্য না অন্ত, তিনটের যে কোনো জায়গায় উচ্চারণ হতেই হবে। আমি কয়েকটি উদাহরণ বলছি, যেমন হর্ষই, রস্যৌ, ও বা আ, এরা শব্দের আদি, মধ্য এবং অন্ত যে কোনো জায়গায় কিন্তু উচ্চারিত হতে পারে। আবার এ এবং অ, এরা শব্দের আদি এবং মধ্য কিন্তু অবশ্যই উচ্চারিত হতে পারে, শব্দের অন্তে এরা উচ্চারিত হয় না। আবার ও, ডয় শূন্য র, ঢয় শূন্য র, এরা কিন্তু শব্দের আদিতে উচ্চারণ হয় না, শব্দের মধ্যে এবং শব্দের অন্তে উচ্চারিত হয়। এরকম প্রত্যেকটি ধ্বনির কিন্তু বিভিন্ন উচ্চারণের স্থান আছে, সেগুলো জানা আবশ্যক। এবার আসছি ধ্বনির সমাবেশ। ধ্বনির সমাবেশ বলতে বোঝায় একটি ধ্বনিমূলের সঙ্গে অন্য একটি ধ্বনিমূল যুক্ত হয়ে নতুন ধ্বনিমূল সৃষ্টি করা। সেক্ষেত্রে স্বরধ্বনির সঙ্গে যদি অর্ধস্বর যোগ হয় তাহলে দ্বিস্বর ধ্বনি তৈরি হয়। আবার ব্যঞ্জন বর্ণের সঙ্গে যদি ব্যঞ্জন বর্ণ যুক্ত হয় তাহলে গুচ্ছধ্বনি তৈরি হয়। আবার ব্যঞ্জন বর্ণের সঙ্গে ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে কিন্তু যুক্তধ্বনি তৈরি হয়। হ্যাঁ, গুচ্ছধ্বনি এবং যুক্তধ্বনি কি আমি অবশ্যই আলোচনা করব। তবে এই প্রসঙ্গে একটা কথা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে বাংলা ব্যঞ্জন বর্ণে বা বাংলা বর্ণমালায় সমস্ত ব্যঞ্জন বর্ণের সঙ্গে সমস্ত ব্যঞ্জন বর্ণ কিন্তু যুক্ত হওয়ার কোনো রীতি নেই বা হতে পারে না। এবার আসবো যুক্তধ্বনি এবং গুচ্ছধ্বনি। যুক্তধ্বনি কি এবং গুচ্ছধ্বনি কি? যুক্তধ্বনি হচ্ছে, আগে ব্যাকরণগত সংজ্ঞা বলবো, যে ব্যঞ্জন বর্ণের সমাবেশ শব্দের আদিতে যুক্ত হয় তাকেই বলছে যুক্তধ্বনি। একটু পরিষ্কার করে বলি, যখন কোন শব্দের প্রথমেই যুক্ত ব্যঞ্জন থাকে তখন তাকে আমরা বলবো যুক্তধ্বনি। যেমন দান, দয় বয় আকার গন্তান্ন,
আর যদি বলি বিদ্যান বয় হস্যি দয় বয় আকার দন্তান্ন, তখন কিন্তু যুক্তধ্বনি নয়। তাই এই যুক্তধ্বনি কাকে বলছি? শব্দের আদিতে বা শব্দের প্রথমে যখন যুগ্ম শব্দ বা যুক্ত শব্দ থাকে তখন তাকে আমরা বলছি যুক্তধ্বনি। এই রকম বাংলায় বা বাংলা ব্যঞ্জনমালায় বা বাংলা বর্ণমালায় দুটি ব্যঞ্জন বর্ণের সমাবেশে তৈরি হয় এমন যুক্তধ্বনির সংখ্যা কিন্তু 28টি। যেমন প্র দিয়ে আমরা তৈরি করতে পারি প্রভাত, যেমন ত্রি দিয়ে তৈরি করতে পারি তৃষ্ণা। এরকম আরো 18টি যুক্তধ্বনি বাংলা ব্যঞ্জনমালায় বা বাংলা বর্ণমালায় কিন্তু যুক্ত হয়েছে, সেই কিতরিন শব্দ থেকে আগত বা ইংরেজি শব্দ থেকে আগত এমন আরো 18টি কিন্তু বাংলা বর্ণমালায় যুক্ত হয়েছে। যেমন অবশ্যই ইংরেজি শব্দ ফ্রক, যেমন টয়রা ফলা ট্রাম। আর 3টি ব্যঞ্জন বর্ণের সমাবেশে তৈরি হয়েছে এমন যুক্তধ্বনির সংখ্যা বাংলায় কিন্তু 2টি। যেমন দন্ত শয়তয় রফলা, যেমন এইটা দিয়ে আমরা তৈরি করতে পারি স্ত্রী। তাহলে গুচ্ছধ্বনি কি? গুচ্ছধ্বনির সমাবেশ যে ব্যঞ্জন ধ্বনির সমাবেশ শব্দের মধ্য এবং শব্দের অন্তে যুক্ত হয় তাকে আমরা বলছি যুক্তধ্বনি। অর্থাৎ যে শব্দের মাঝখানে এবং শেষে যুগ্ম শব্দ থাকে তাকে আমরা বলছি গুচ্ছধ্বনি। দুটি ব্যঞ্জন বর্ণ সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায় কিন্তু 200টিরও বেশি, যেমন কথ্য, গল্প ইত্যাদি ইত্যাদি। আর 3টি ব্যঞ্জন বর্ণের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কিন্তু বাংলায় 8টি, যেমন অস্ত্র, মন্ত্র ইত্যাদি। আর 4টি ব্যঞ্জন বর্ণের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায় কিন্তু 1টি। মনে রাখার চেষ্টা করবে, 4টি ব্যঞ্জন বর্ণের সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায় 1টি, অবশ্যই সংস্কৃত, অর্থাৎ দন্ত শয় কয় রি, দন্ত স যুক্ত ক, রি মানে র হস্যই, দন্ত স যুক্ত ক যুক্ত রি যুক্ত র যুক্ত হস্যই। তাহলে কি বললাম? যুক্তধ্বনি শব্দের আদিতে যুগ্ম শব্দ থাকবে, গুচ্ছধ্বনি শব্দের মাঝখানে বা শেষে যুগ্ম শব্দ থাকবে। সংখ্যাটা অবশ্যই মনে রাখবে। দুটি ব্যঞ্জন বর্ণের সমাবেশে তৈরি যুক্তধ্বনির সংখ্যা বাংলায় 28টি, ইংরেজি থেকে আগত আরো 18টি, এবং 3টি ব্যঞ্জন বর্ণ সমাবেশে যুক্তধ্বনির সংখ্যা বাংলায় কিন্তু 2টি। আর দুটি ব্যঞ্জন বর্ণ সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায় কিন্তু 200টিরও বেশি। 3টি ব্যঞ্জন বর্ণ সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায় কিন্তু 8টি। আর 4টি ব্যঞ্জন বর্ণ সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা বাংলায় কিন্তু 1টি। এরপরে আলোচনা করব অবিভাজ্য ধ্বনি, শাসাঘাত, দৈর্ঘ্য, জ্যোতি এবং সুতরঙ্গ। তার আগে আবারও বলছি, যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবে, কারণ দ্বাদশ শ্রেণীর সমস্ত আলোচনা এবং তার প্রশ্নপত্র নিয়ে আমি কিন্তু অবশ্যই আসবো। কিছু আগেই করেছি, আর বাকি থাকা আলোচনা খুব শীঘ্রই নিয়ে আসবো। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলে আসছি অবিভাজ্য ধ্বনি। অবিভাজ্য ধ্বনি কেমন? অবিভাজ্য ধ্বনি হচ্ছে ধ্বনি খণ্ড জুড়ে 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 তৈরি হয়, এটি কিন্তু বিভাজ্য ধ্বনির মতো। হ্যাঁ, এই প্রসঙ্গে একটু মনে করিয়ে দিই, ধ্বনি 2 প্রকার। এক হচ্ছে বিভাজ্য ধ্বনি, 2 নম্বর হচ্ছে অবিভাজ্য ধ্বনি। বিভাজ্য ধ্বনি হচ্ছে স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি। আজকের এই আলোচনায় স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি আমি আলোচনা করব না, কারণ আলোচনা খুব দীর্ঘায়িত হয়ে যাবে। তাহলে আজকে আলোচনা করব অবশ্যই অবিভাজ্য ধ্বনি। তাহলে অবিভাজ্য ধ্বনি কি বললাম? যে ধ্বনিখণ্ড জুড়ে 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 তৈরি হয়, সেই রকম বিভাজ্য ধ্বনির মতো একে কিন্তু ভাগ করা যায় না। তাহলে অবিভাজ্য ধ্বনিকে প্রথমে ভাগ করা যায় শাসাঘাত। শাসাঘাত শব্দের অর্থ কি? শ্বাসের আঘাত। বহু দলযুক্ত শব্দ যখন আমরা উচ্চারণ করি তখন কোন একটি দলের পরে কিন্তু এই শ্বাসবায়ু আঘাতপ্রাপ্ত হয়, একেই বলা হয় শ্বাসাঘাত। একটু উদাহরণ দেওয়া যাক। মাখন, মাখন, মাখনের পরে কিন্তু শ্বাসবায়ু বাধাপ্রাপ্ত হচ্ছে, সুতরাং এই মা শব্দের পরে কিন্তু শ্বাসবায়ুর আঘাতপ্রাপ্ত হচ্ছে। আর দৈর্ঘ্য কি? দৈর্ঘ্য হচ্ছে বাংলায় বা বাংলা বর্ণমালায় স্বরধ্বনিকে টেনে টেনে উচ্চারণ করার যে রীতি। একটি উদাহরণ দিই, আমার। আর একটা উদাহরণ আম। আমার শব্দের মধ্যে স্বরধ্বনি কি? আ। আম শব্দের মধ্যে স্বরধ্বনি কি? আ। এখন আমার শব্দ আর এই আম শব্দ, এই দুটি শব্দের মধ্যে কোন আটি দীর্ঘ? আ। আমের আই দীর্ঘ।
মনে রাখবে বাংলার ক্ষেত্রে বহু দলযুক্ত শব্দের থেকে কম দলযুক্ত শব্দের দীর্ঘ কিন্তু বা দৈর্ঘ্য কিন্তু বেশি হয়, কথাটা ভুলবে না। আর যদি হচ্ছে দীর্ঘ দলযুক্ত শব্দের সব থেকে লম্বা ছেদ বা ভাগ, একটি উদাহরণ দিই, মনোর মাকে ডেকে দাও, এটাই হচ্ছে জ্যোতি। আর সুর তরঙ্গ কি? সুরের তরঙ্গ বা ঢেউ। সুরের ওঠা পড়াকেই বলে সুরের তরঙ্গ। এই সুরের ওঠা পড়া কিন্তু তিন রকম হয়, অবশ্যই আরোহী, অবরোহী এবং সমান্তরাল। কখনো সুর আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বাড়ছে, বা কখনো আস্তে আস্তে কমছে, বা কখনো সমান্তরাল ভাবেই চলছে, একই রকম ভাবেই চলছে, একেই বলা হয় সুর তরঙ্গ। শুধুমাত্র বিভাজ্য ধ্বনি, স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি সংক্রান্ত আলোচনা বাদে দ্বাদশ শ্রেণী ধ্বনিতত্ত্বের তৃতীয় সেমিস্টারের বাংলা বিষয়ে ভাষা পর্বের অন্তর্গত প্রত্যেকটি পর্বের আলোচনা কিন্তু আমি এখানে করেছি। তো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং অবশ্যই এই পর্বের প্রশ্নপত্র নিয়ে আমি কিন্তু খুব শীঘ্রই আসবো। আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে অবশ্যই জানাবে।